আজ আমরা তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট নিয়ে আলোচনা করব। তো তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমি যদি তোমাকে বলি তুমি কোন দিকে মুখ করে আছো, তুমি বলবে তুমি কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের দিকে মুখ করে আছো, অথবা তুমি যদি আরও কুইকলি বলতে চাও তুমি বলতে পারো পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে আছো। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল মুখ বলতে সাধারণত এক একটা দিক বোঝায়, তাই না? তো আমি যদি দেখাই, দেখো ধরো সাপোজ এইটা একটা দিক, রাইট? সো এইটা একটা মুখ হতে পারে, এইদিকে একটা দিক, এইটা একটা মুখ হতে পারে। তো আমরা এখন যেটা পড়ছি সেটা কি? তরঙ্গমুখ। দ্যাট মিন্স তরঙ্গের মুখ হইতে হবে, রাইট? তো এই তরঙ্গমুখ বা এইটা বলতে কি বোঝায়? দেখো এইখানে একটা আলোক উৎস আছে, এটা মোমবাতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা জানি আলোক উৎস থেকে চারদিকে আলো ছড়িয়ে পড়ে, তো আলোক উৎসের ধরনের ওপর ডিপেন্ড করে বেশিরভাগ ক্ষেত্রেই আলোক উৎস থেকে চারদিকে আলো ছড়িয়ে পড়ে। তার মানে এটা থেকে ডানে বামে ওপরে নিচে সব দিকে আলো ছড়িয়ে পড়ছে। আমরা যদি ধরো আলোকে পজ করতে পারতাম মানে আলো ধরো চলার পথে আমরা আলোকে থামিয়ে দিতে পারতাম। আমরা যদি বলি আলো থেমে যাও, যদি আলো থেমে যেত তাহলে আমরা কি দেখতাম? আমরা দেখতাম যে কিছুক্ষণ যাওয়ার পরে যদি বলতাম আলোকে থেমে যেতে, তাহলে দেখতাম যে এতটুকু আলো যে থেমে আছে, রাইট? আবার যদি বলতাম যে আলো চালু হও, তাহলে আলো আরও যেত। আবার যদি বলতাম থেমে যাও, তাহলে আবার দেখতাম আরেকটু বড় একটা গোলক ফর্ম করে সে থেমে গেছে। তার মানে কি বোঝাতে চাচ্ছি? তার মানে বোঝাতে চাচ্ছি যে আলোটা সময়ে সময়ে একটা নির্দিষ্ট দূরত্বের গোলক তৈরি করে করে সে সামনের দিকে অগ্রসর হয়, তাই না? তার মানে দেখতেই পাচ্ছ এখানে সে এই যে গোলক 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 এক একটা মুহূর্তে সে এক একটা গোলক করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে আমি যদি একটু এঁকে দেখাই তোমাদের, এইখান থেকে যে তরঙ্গগুলো যাচ্ছে, এখান থেকে এরকম করে একটা তরঙ্গ এইদিকে যাচ্ছে, এখান থেকে তরঙ্গ এইদিকে যাচ্ছে, এইখান থেকে তরঙ্গগুলো চারদিক, রাইট? তো এই পাশ সব পাশের দিকে তরঙ্গগুলো যাচ্ছে। তো একটু খেয়াল করে দেখো, আমরা অষ্টম অধ্যায়ে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে সেখানে আমরা কি পড়েছিলাম? সেখানে আমরা দেখেছিলাম যে এরকম গ্রাফগুলো ছিল, রাইট? ওয়াই অক্ষ বরাবর আমার সরণ আর এক্স অক্ষ বরাবর সময় বা দশা। আমরা সরণ বনাম সময় গ্রাফও পড়েছি, সরণ বনাম দশা গ্রাফও পড়েছি। যখন সরণ বনাম দশা গ্রাফ আমরা পড়েছিলাম তখন আমরা কি করেছিলাম একটু খেয়াল করে দেখো। আমি ধরো একটু কালারটা চেঞ্জ করে নিই পেনের। তো দেখো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখো, তো তোমরা কি পড়েছিলে? তোমরা পড়েছিলে যে ওয়াই অক্ষ বরাবর সরণ ছিল, সরণের সর্বোচ্চ মান এ ছিল এ পাশে, আবার এ পাশে ছিল কি? এ পাশে ছিল -a। আচ্ছা, তো এখন এইখানে গ্রাফগুলো এমন ছিল, রাইট? এই গ্রাফগুলোর এইখানে দশা যদি থাকতো এক্স অক্ষ বরাবর, তাহলে এই জায়গায় ছিল 0 দশা বিশিষ্ট, এখানে বসাতে কি π/2 দশা বিশিষ্ট, এখানে বসাতে কি এখানে পাই দশা বিশিষ্ট একটা অঞ্চল ছিল, এটা 3π/2 দশা বিশিষ্ট, আর এটা 2π দশা বিশিষ্ট ছিল। তার মানে কি? তার মানে এই আলোটাকে তুমি যে ট্রাভেল করতে দিচ্ছ ডান দিকে, সে কিন্তু এক এক মুহূর্তে এক এক দশার মান নিয়ে আছে। যেমন সে এইখানে কত দশার মান নিয়ে আছে? এইখানে সে দশার মান নিয়ে আছে π/2, এখানে সে দশার মান নিয়ে আছে পাই, এখানে সে দশার মান নিয়ে আছে 3π/2, এখানে 2π। আবার মাঝখানেও বিভিন্ন পয়েন্টে তার কিন্তু এক একটা দশার মান ছিল। তো এটা ছিল একটা উৎস থেকে একটা আলোক তরঙ্গ যদি যেত, তাহলে আমরা তার বিভিন্ন অবস্থানে বিভিন্ন দূরত্বে উৎস থেকে আমরা এক একটা দশার মান পেতাম। একটু চিন্তা করে বন্ধুরা আমাকে বলো যে আমরা যদি এইখানের জিনিসটা আলোচনা করি, এইখানে যে তরঙ্গগুলো যাচ্ছে, এমন কি হবে এই তরঙ্গটা একটু বেশি পথ গিয়ে যাবে 2 সেকেন্ড সময়ে, এই তরঙ্গটা একটু কম পথ যাবে? সব তরঙ্গই তো সব দিকে সমান পরিমাণ দ্রুত যাবে, তাই না? মানে এই কালো কালার দিয়ে যে তরঙ্গটা আঁকলাম, লাল কালার দিয়ে যে তরঙ্গটা আঁকলাম, দুইটা যেহেতু একই উৎস থেকে একই সময় তৈরি হয়েছে, তাই নির্দিষ্ট সময় পরে কিন্তু দুইটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বই অতিক্রম করবে। আর একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করলে তার মানে তাদের দশা কি একই হবে না? তার মানে এটার দশা যদি এখানে 0 হয়, লাল তরঙ্গটার, আমি লেজার দিয়ে দেখাই, এটার এই লাল তরঙ্গটার এই পয়েন্টে দশা যদি 0 হয়, তাহলে সে এখানে যত যাবে 0 থেকে একবার π/2 হবে, আবার পাই হবে, আবার 3π/2 হবে, এরকম করে করে এখানে একটা নির্দিষ্ট দশার মান অর্জিত হবে, একটা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দশার মান অর্জিত হবে। এটার ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দশার মান অর্জিত হবে। তেমনি প্রতিটার ক্ষেত্রেই কিন্তু এর ক্ষেত্রে যে দশার মান অর্জিত হচ্ছে, এর ক্ষেত্রেও এই পয়েন্টে সেই দশার মানই অর্জিত হবে, এই পয়েন্টে
এই তরঙ্গটার বেলাতেও সেই দশার মান অর্জিত হবে। দ্যাট মিন্স কী বলা যাচ্ছে বন্ধুরা, বলা যাচ্ছে যে আমাদের এইখানে যতগুলো তরঙ্গই তৈরি হোক তাদেরকে যদি একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ট্রাভেল করতে দেই, তাহলে তারা একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত ট্রাভেল করে একটা গোলকের বিভিন্ন পয়েন্টে এসে পৌঁছাবে। আর ওই পয়েন্টটাতে এই পয়েন্টগুলোতে তাদের প্রত্যেকের দশার মান কী থাকবে, একই থাকবে। তার মানে এই সবগুলো তরঙ্গকে আমরা বলতে পারি এরা কী দশা সম্পন্ন, সমদশা সম্পন্ন। মানে এরা একটা সুনির্দিষ্ট দূরত্ব পার করে এই পয়েন্টে যখন আসলো, এই গোলকের প্রত্যেকটা পয়েন্টে যতগুলো তরঙ্গ আছে সবগুলো পয়েন্টে তরঙ্গগুলোর দশার মান একই। তো আমি একটু স্ক্রিনটা মুছে তোমাদের তাহলে সংজ্ঞাটা শিখিয়ে দিই। তো তো দেখো আমরা তার মানে শিখে ফেললাম যে আলোর ক্ষেত্রে আলোগুলো যখন একটা উৎস থেকে একটা সুনির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাবে, সেই গোলকের বিভিন্ন পয়েন্টে এসে পৌঁছাবে যে কোনো একটা গোলকের, আর ওই গোলকের বিভিন্ন পয়েন্টে তার দশার মান সমান। আর এই দশার মান যে সমান হলো, এই সমান দশা সম্পন্ন যে কণাগুলা, এইগুলোর যে গতিপথ সেটাকেই আমরা বলি কি তরঙ্গমুখ। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এখান থেকে কণাগুলো এখানে এসে আলোগুলো এখানে এসে পৌঁছেছিল, এখানে এসে পৌঁছেছিল, তারা প্রত্যেকে কোন দিকে মুখ করেছিল? গোলকের বাইরের দিকে না? এটাই বাইরের দিকে মুখ করেছিল, এটাই বাইরের দিকে মুখ করেছিল, এটাই বাইরের দিকে মুখ করেছিল। মানে তাদের প্রত্যেকের মুখগুলো ছিল এরকম, মানে একটা ছিল এই দিকে মুখ করে, এটা ছিল এই দিকে মুখ করে, প্রত্যেকে গোলকের বাইরের দিকে মুখ করেছিল। তাহলে অনেকগুলো তরঙ্গ না, এমন তো না যে একটা দুইটা তরঙ্গ তৈরি হয়েছে, তরঙ্গ তৈরি হয়েছে অসংখ্য। তো এই যে অসংখ্য তরঙ্গ তৈরি হয়েছে, অসংখ্য তরঙ্গ বাইরের দিকে মুখ করে আছে, এই মুখগুলোকেই আমরা বরং কি বলছি? তরঙ্গমুখ, রাইট? তো এই তরঙ্গমুখগুলা যেহেতু অনেকগুলো জিনিস একসাথে, আমরা ক্লাসটা যখন শুরু করেছিলাম আমরা বলেছিলাম মুখ মানে একটা সুনির্দিষ্ট দিক হয়, মানে একটা লাইন হয়। বাট এইখানে যেহেতু অনেকগুলো তরঙ্গ প্রত্যেকে একটা গোলকের বাইরের দিকে মুখ করে আছে, তাই তুমি যেটা দেখবে সেটা হচ্ছে এই তরঙ্গমুখগুলোকে কোনো দিক বা লাইন হিসেবে দেখবে না, বরং একটা তল হিসেবে দেখবে। তুমি কি হিসেবে দেখবে? একটা তল হিসেবে দেখবে। মানে জিনিসটাকে আমি একটু এভাবে বুঝাই, ধরো আমি যদি একটু এঁকে দেখাই, এইখানে ডান দিকে যদি অনেকগুলো অ্যারো তুমি টানো, ডান দিকে ধরো অনেকগুলো অ্যারো, এই অ্যারোগুলো খুবই কাছাকাছি আছে, খুবই কাছাকাছি। তাহলে তুমি অ্যাকচুয়ালি এখানে কি পাচ্ছ? অনেকগুলো এরকম করে যদি ত্রিমাত্রিকভাবে তুমি অ্যারোগুলো টানো ডান দিকে, তাহলে তুমি একটা তল পাবে না? এরকম একটা তল কিন্তু তোমার গঠিত হবে, তাই না? তুমি অনেকগুলো কাঠি একদিকে একসাথে বেঁধে রেখেছো, যে কাঠিগুলোর মধ্যে দূরত্ব অনেক অল্প, তাহলে তুমি অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো গ্যাপ যদি না পাও, তোমার কাছে মনে হবে তারা একটা তল গঠন করে আছে। তাই এই জায়গায় এই কনসেপ্টটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইখানে যে কনসেপ্টটা শিখলাম সেটা হচ্ছে তরঙ্গমুখকে কী হিসেবে বিবেচনা করা যায়? একটা তল হিসেবে বিবেচনা করা যায়। কেননা আলো নিরবিচ্ছিন্নভাবে উৎস থেকে প্রবাহিত হয়, কোনো গ্যাপ কিন্তু সাধারণত খুঁজে পাওয়াটা খুবই টাফ। এমন না যে আমার এখানে একটা আলোক তরঙ্গ গেল, এখানে একটা আলোক তরঙ্গ গেলো, মাঝখানে কোনো আলোক তরঙ্গ গেল না, সব দিকেই তরঙ্গমুখগুলো যায়। তো আমরা এখান থেকে তাহলে দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে তরঙ্গমুখ কাকে বলে, আর শিখলাম যে তরঙ্গমুখকে তল হিসেবে বিবেচনা করা যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি এরপরে যদি আমরা দেখি এখানে ঘটনাটা। তো এইটা আমার উৎস, তো উৎসের সামনে বিভিন্ন মুহূর্তে, এইটা হচ্ছে 1 সেকেন্ড পরে তৈরি হওয়া তরঙ্গমুখ, এটা হচ্ছে যদি 2 সেকেন্ড পর্যন্ত আলোকে যেতে দিই তাহলে তৈরি হওয়া তরঙ্গমুখ, এটা এরপরে তৈরি হওয়া তরঙ্গমুখ। তার মানে এক একটা তরঙ্গমুখ কীরকম? গোলীয় তল হিসেবে রয়েছে, রাইট? আচ্ছা, তো এই যে এই তরঙ্গমুখগুলোর ব্যাপারে কয়েকটা কথা আমরা আবার একটু বলতে পারি। যতই সময় গড়াবে ততই কি তরঙ্গমুখগুলো বড় হবে না, রাইট? মানে 1 সেকেন্ড পরে এই জায়গায় আসলে 2 সেকেন্ড পরে আরেকটু দূরে, 3 সেকেন্ড পরে এই জায়গায় আসলে 4 সেকেন্ড পরে আরেকটু দূরে। দ্যাট মিন্স যতই সময় আগাবে ততই কি তরঙ্গমুখগুলো বাইরের দিকে যেতে থাকবে, জাস্ট এই অ্যানিমেশনটার মতন তরঙ্গমুখগুলো আস্তে আস্তে বাইরের দিকে যেতে থাকে তলগুলা। তো একটু চিন্তা করে দেখো, যত কাছে তুমি আছো উৎস থেকে তত কি তোমার তরঙ্গমুখটা গোলীয় ধরনের, আর উৎস থেকে তুমি যত দূরে আছো, মানে এটার কথা চিন্তা করো, এই গোলকটার ক্ষেত্রে গোলকটা যেহেতু অনেক বড় সাইজ, তাই এটার ক্ষেত্রে কিন্তু গোলীয়র যে ব্যাপারটা, মানে বক্র যে ব্যাপারটা, সেটা কিন্তু কমছে। যত কাছে তত বেশি বক্র মানে বাঁকা, আর এখানে বাঁকার পরিমাণটা কিন্তু কমছে। আমাদের পৃথিবীকে কী হিসেবে চিন্তা করি? আমরা গোলক হিসেবে চিন্তা করি, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ কি অনেক বড়। আমরা যখন ভূমি দিয়ে হেঁটে যাই পৃথিবীর, তখন কি মনে হয় যে এটা বাঁকা? আমাদের কাছে কিন্তু মনে হয় ভূমিটা সমতলই রয়েছে। কেন? কারণ একটা গোলকও যদি অনেক বড় হয়, অনেক বড় ব্যাসার্ধ বিশিষ্ট হয়, তাহলে তার বক্রতার মানটা ততই কম হয়, অর্থাৎ বাঁকা
আকার পরিমাণটা ততই কম হয়। তার মানে কি এখানে উৎস থেকে যত কাছাকাছি আমরা থাকব তরঙ্গমুখকে তত বেশি গলীয় বা বক্র আমরা দেখব, আর উৎস থেকে যত দূরে আমরা যাব তরঙ্গমুখকে তত সমতল আমরা দেখতে থাকব। তো আমরা লিখলাম কোনো বিন্দু উৎস থেকে আলো চারদিকে প্রবাহের সময় যদি অল্প দূরত্বে উৎস থাকে তাহলে তরঙ্গমুখটাকে আমরা কি দেখব? গলীয়। আর যদি অনেক দূরে উৎস থাকে, যেমন এই পয়েন্টে আছো তুমি, এই পয়েন্ট থেকে উৎসটা অনেক দূরে, তো এই পয়েন্টটা কিন্তু অনেকটা সমতল। আর যদি দূরত্ব অনেক অনেক বেশি হয়, যেমন সূর্য থেকে পৃথিবীর দূরত্বর কথাটা চিন্তা করো, সূর্য থেকে আলোটা প্রথমত তো গলীয় তল হিসেবে সে তরঙ্গমুখ আকারে ছড়িয়ে পড়ে, কিন্তু সূর্য থেকে পৃথিবী যেহেতু অনেক অনেক দূরে, এটা যদি সূর্য হয়, পৃথিবী যদি অনেক দূরে এখানে ধরো থাকে, তাহলে এই গলীয় তলের বক্রতাটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ গলীয় তলটা বড় হতে থাকবে। আর যখন পৃথিবীতে আসবে সেটাকে অনেকটা সমতলের মতনই মনে হবে। তো এর জন্যই কিন্তু আমরা সূর্যের যে আলোটা সেটা পৃথিবী পৃষ্ঠে কিন্তু সমতল হিসাবেই দেখে থাকি। তো আমরা দুইটা জিনিস তাহলে শিখলাম এই পেজটা থেকে, সেটা হচ্ছে আমরা তো তরঙ্গমুখকে তল হিসেবে চিন্তা করি, আর উৎস যদি কাছে থাকে তাহলে তরঙ্গমুখ হবে গলীয়, আর উৎস যদি দূরে থাকে তাহলে তরঙ্গমুখ হবে কীরকম? সমতল। আচ্ছা, তো এইটা থেকে ধরো আমরা একটা এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট মধ্যে একটা অ্যাডভেঞ্চার করি। ধরো তুমি আমাজন জঙ্গলে গেলে বা কোনো একটা জঙ্গলে তুমি গেলে, এই জঙ্গলে যে সাপোজ ধরো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো, আমার লেজারটা যে জায়গায়, এই জায়গায় দাঁড়িয়ে আছো। তো এই জায়গায় যদি তুমি দাঁড়িয়ে থাকো, চিন্তা করো, আচ্ছা আমি একটু একেই দেখাই তাহলে হচ্ছে তোমরা স্পটটা বুঝতে পারবে। হ্যাঁ, তুমি ধরো সাপোজ এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে তোমার স্পট, এখানে যে ব্ল্যাক কালার দিলাম এটা তোমার স্পট, এখানে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে? সো এই জায়গাটার মধ্যে তুমি দাঁড়িয়ে তুমি কি দেখছো? এইখান থেকে আমার এখানে একটা বাঁধ দেয়া আছে, বাঁধ থেকে এখানে কি আমার তরঙ্গ রূপে, মানে পানির যে ঢেউ তরঙ্গ, সেই ঢেউ তরঙ্গটা তোমার দিকে আসছে। এখানে তুমি দেখতে পাচ্ছ কি না তোমার স্ক্রিনে হাই রেজলিউশন দিয়ে হয়তো দেখতে পারবে যে এইখানে তোমার যে গলীয় তরঙ্গটা, এই তরঙ্গটা কিন্তু এখানে গলীয় গলীয় মুখ করে করে যাচ্ছে। মানে জিনিসটা কিন্তু এরকম অনেকটা, আমি যদি একটু এঁকে দেখাই, এইখানে তোমার জিনিসগুলো কিন্তু এরকম এরকম করে করে যাচ্ছে। বাট এই জায়গায় যদি থাকতে, ধরো সাপোজ তুমি এই জায়গায় যদি থাকতে, তুমি ধরো এই জায়গায় দাঁড়িয়ে যদি থাকতে, তাহলে কিন্তু তুমি যদি ডান পাশে তাকিয়ে থাকতে, এখানে ডান পাশে তাকিয়ে থাকলে তুমি দেখছো তরঙ্গমুখ গলীয়। আর এইখানে যদি তুমি ডান পাশে তাকিয়ে থাকো, তুমি দেখতে এখানে যেহেতু অনেক দূর থেকে তরঙ্গ আসছে, তো তুমি দেখতে এরকম সমতল করে করে আসছে। তো এইখানে আমরা একটা কনক্লুশন টানতে পারি, সেটা কি একটু চিন্তা করে দেখো। তরঙ্গমুখ গলীয় হওয়া, যেহেতু ঢেউ একটা তরঙ্গমুখ গলীয় হওয়া, এটা আমাদের কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে যে উৎসটা কাছাকাছি আছে, তার মানে মনে হচ্ছে এইখানে কোথাও উৎস আছে। আর তরঙ্গমুখ সমতল হওয়া, এটা কি রিপ্রেজেন্ট করে? উৎস অনেক 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 দূরে আছে, রাইট? মানে অনেক দূরে গেলে হয়তো উৎসটা পাওয়া যাবে এইটার জন্য, রাইট? আচ্ছা, তো এইখানে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি বন্ধুরা, যে সাধারণত উৎস কি হতে পারে পানির জন্য? পানিতে যদি তুমি একটা বল ছুঁড়ে মারো, একটা ভারী বস্তু ছুঁড়ে মারো, বা ঝর্ণা যদি পতিত হয়, তাহলে পানির ক্ষেত্রে তরঙ্গগুলো তৈরি হবে, তাই না? তার মানে কেউ যদি এই জায়গাটাতে অবস্থান করে, আর ডান দিকে তাকিয়ে থাকে, তার কাছে কিন্তু মনে হবে যে অনেক দূরে পর্যন্ত কোনো কি নাই, কোনো তরঙ্গ উৎস নাই। কেন? কারণ সে এদিকে তাকিয়ে দেখছে যে তার যে তরঙ্গগুলো আসছে পানির, এই তরঙ্গমুখগুলো কীরকম? সমতল। বাট এইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সে কিন্তু এখানে দাঁড়িয়ে যেটা দেখবে সেটা হচ্ছে গলীয় তরঙ্গমুখ রূপে আসছে, যে গলীয় তরঙ্গমুখ রূপে আসছে। সো গলীয় তরঙ্গমুখ রূপে আসলে সে বুঝতে পারবে উৎসটা মনে হয় কাছাকাছি আছে। কিন্তু আদৌ কি এখানে কি কোনো ঝর্ণা আছে? না। এখানে কি কোনো ভারী বস্তু ছুঁড়ে মারা হয়েছে? না। তাহলে কেন এখানে একটা এমন মনে হচ্ছে যে এইখানে কোনো কাছাকাছি অবস্থানে তরঙ্গ উৎস থাকবে? এইটা সম্বন্ধে এই কনফিউশনটা ক্রিয়েট হলো। একটু আগে যে আমরা একটা কথা বললাম, তরঙ্গমুখ গলীয় হওয়া তার মানে উৎস কাছাকাছি। এখন এখানে এসে দেখছি যে উৎস ছাড়াও তরঙ্গমুখ কী হচ্ছে? গলীয় হচ্ছে। তো এই জিনিসটা দূর করেছে, এই কনফিউশনটা দূর করেছে আমাদের বিজ্ঞানী হাইগেন্স। সো বিজ্ঞানী হাইগেন্সের নীতি অনুসারে একটা কথা আমরা পরের স্লাইডে যে পড়বো, সেটা হচ্ছে কি, বিজ্ঞানী হাইগেন্সের নীতি অনুসারে যখন আমরা উৎস অনেক দূরে থাকবো তখন আমরা জানি তরঙ্গমুখ সমতল হবে। হ্যাঁ, তরঙ্গমুখ সমতল হচ্ছে। বাট আমরা যদি কোনো বাঁধ দিয়ে দিলাম, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই বাঁধের পয়েন্টগুলা
নতুন উৎস হিসেবে কাজ করতে থাকে, এই যেগুলো নতুন উৎস হিসেবে কাজ করছে। সো এই ঘটনাটাকে সে তার ভাষায় কিভাবে বলেছে, সে বলেছে এরকম যে মূল তরঙ্গ থেকে তো আমাদের তরঙ্গমুখ তৈরি হবে, মানে মূল তরঙ্গ উৎস থেকে, এটা হতে পারে আমার ঝর্ণা পানির ক্ষেত্রে, বা এটা হতে পারে আলোর ক্ষেত্রে মোমবাতি, এখান থেকে আমাদের আলোক তরঙ্গগুলো তৈরি হচ্ছে, তরঙ্গমুখ তৈরি হচ্ছে, তরঙ্গমুখগুলো সদা সামনের দিকে যাচ্ছে। এই তরঙ্গমুখের ওপরের প্রত্যেকটা বিন্দুও এক একটা উৎস হিসেবে কাজ করে। এটা তো আমার মূল উৎস বন্ধুরা, এটা আমার মূল উৎস। এই মূল উৎস ছাড়াও কয়েকটা গৌণ উৎস, যেমন এই যে এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব সহ উৎস না, এগুলো বেসিক্যালি এক একটা ভার্চুয়াল উৎসের মতন, মানে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এগুলো প্রত্যেকটাই এক একটা উৎস হিসেবে কাজ করবে। আবার আমরা জানি উৎসর কাজ কি? উৎসর কাজ হচ্ছে তরঙ্গমুখ তৈরি করা। তার মানে দেখো, ও কিন্তু ওর মতন করে একটা তরঙ্গমুখ তৈরি করবে, ও কিন্তু ওর মতন করে একটা তরঙ্গমুখ তৈরি করবে, ও ওর মতন করে তরঙ্গমুখ তৈরি করবে। দ্যাট মিনস প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতন করে গলীয় তরঙ্গমুখ তৈরি করছে। তাহলে তোমরা বলতে পারো ভাইয়া, তাহলে এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু যদি উৎস হিসেবে কাজ করে, তাহলে কেন আমরা গলীয় দেখি না? বাদ দিলেই কেন আমরা গলীয় দেখি? বাদ না দিলে কেন এটা সমতলে যায়? কারণটা হচ্ছে, যখন তুমি বাদ দিচ্ছ না, যেমন এখানে ধরো কোনো বাদ দেওয়া হয়নি, তাই তুমি এই যে এই বাঁকা অংশটা, মানে এই যে কার্ভ যে করেছে অল্প যে অংশটা, এই অংশটা তুমি আর ভিজিবলি দেখবে না। কেন? কারণ আমি তো এখানে দেখো এই উৎসটার জন্য গলীয় এঁকেছি, এর মাঝখানে এই পয়েন্টটা থেকেও গলীয় আঁকা যেত না, এই পয়েন্টটা থেকেও গলীয় তল আঁকা যেত না, এই পয়েন্টটা থেকেও এরকম চাপ আঁকা যেত না। তো এখানে তুমি যদি প্রত্যেকটা পয়েন্ট থেকেই আসলে এরকম করে চাপ আঁকতে, তাহলে কিন্তু তুমি আর মাঝখানের এই গ্যাপটা তুমি পেতে না। তোমার কাছে মনে হতো যে একটা কমপ্লিট গোলক, মানে সবাই মিলে সবাইকে টাচ করে যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে তোমার কাছে মনে হতো একটা বড় গোলক, আগের তরঙ্গমুখের চেয়ে একটা বড় গোলক তরঙ্গমুখ তৈরি হয়েছে। কিন্তু কখন এটা দেখতে পাবো? যদি আমরা কি করি, যদি আমরা ধরো সাপোজ এখানে বাদ দিয়ে দিতাম, মানে আমি ধরো সাপোজ এখানে আটকে যদি দিতাম কোনোভাবে, আমি ধরো এই জায়গাটাতে আটকে যদি দিতাম, তো আমি যদি এখানে একটা বাদ দিয়ে দিতাম, তাহলে আমি আসলে অ্যালাউ করছি এই পয়েন্টগুলোর গলীয় মুখগুলোকে। তাই তখন আমরা এইখানে গলীয় মুখগুলো দেখতে পেতাম। তখন কিন্তু ওদের গলীয় মুখ, মানে এই পয়েন্টটা যে গলীয় মুখ তৈরি করতো সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যেত, এই পয়েন্টটা যে গলীয় মুখ তৈরি হতো সেটা বাধাপ্রাপ্ত হয়ে যেত, এই পয়েন্টগুলোর গলীয় মুখগুলো বাধাপ্রাপ্ত হয়ে যেত। শুধুমাত্র এইখানকার যে পয়েন্টগুলো আছে সেইগুলোর গলীয় মুখগুলোকেই কিন্তু আমরা অ্যালাউ করছি যেতে। তাই আমরা বাদ দিলেই কেবল এই তরঙ্গমুখগুলা গলীয় হিসেবে পাই, আর বাদ না দিলে তরঙ্গমুখগুলাকে আমরা সমতল, অর্থাৎ মানে বড় গোলকীয় তল হিসেবে পাই। তো হাইগেন্স এই কথাটাকেই বলেছে এইভাবে, যেন কোনো একটি তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু কম্পন বা আন্দোলনের নতুন উৎস হিসেবে কাজ করে। তার মানেটা কি? দাঁড়াও আমি একটু মুছে দেখাই তোমাদেরকে। হ্যাঁ দেখো, তার মানে কি, কোনো একটা তরঙ্গ মুখে অবস্থিত, এই যে একটা তরঙ্গ মুখে অবস্থিত প্রত্যেকটা বিন্দু, এই যে এখানে কয়েকটা বিন্দু আমি সিলেক্ট করে দেখলাম, আসলে প্রত্যেকটা বিন্দুই এরকম সিলেক্ট করব। সো প্রত্যেকটা বিন্দু কম্পন বা আন্দোলনের নতুন উৎস হিসেবে বিবেচিত হয়। তার মানে এটাও আমার একটা উৎস, এটাও একটা উৎস, এটাও একটা উৎস, প্রত্যেক এক একটা উৎস হিসেবে বিবেচিত হয়েছে। আর ওই উৎসের কাজই যেহেতু তরঙ্গমুখ তৈরি করা, তো ও তরঙ্গমুখ তৈরি করবে, ও তরঙ্গমুখ তৈরি করবে, তো প্রত্যেকে নতুন নতুন তরঙ্গমুখ তৈরি করতে থাকে। তো এই প্রত্যেকের তরঙ্গমুখগুলোকে মিলিয়ে যে মুখটা পাওয়া যায় সেটাই আসলে সেটাই আমার নতুন তরঙ্গমুখ। তো আমরা এটা একটু আগে যে আমরা অ্যামাজন জঙ্গল বা একটা জঙ্গলের অ্যাডভেঞ্চারের কথা বলেছিলাম, সেখান থেকে কিন্তু স্পষ্ট বুঝতে পারি যে বাদ দিলেই আসলে বোঝা যাচ্ছে যে ও তরঙ্গমুখ তৈরি করছে। বাদ না দিলে কেন বোঝা যাচ্ছে না? কারণ সবাই তখন তৈরি করছিল, তাই পার্থক্য, এই গ্যাপগুলো তখন আমরা আর সিগনিফিক্যান্টলি দেখতে পেতাম না। তো ওই গৌণ উৎসগুলো থেকে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়। এটাও হাইগেন্সের একটা কথা। সে কি বলেছে যে এইখান থেকে যে তরঙ্গমুখটা তৈরি হয়েছে এমন না যে মূল তরঙ্গ থেকে যে তরঙ্গমুখটা তৈরি হয় সেটা একটু বেশি বেগে চলে, আর এই
এই মূল তরঙ্গের তরঙ্গমুখের একটা বিন্দু থেকে যেই নতুন তরঙ্গমুখটা তৈরি হয় সেটা কম বেগ নিয়ে চলে, সেটা বরং একই বেগ নিয়ে চলে। মানে এটা থেকে এটা যত বেগ নিয়ে বের হয়েছে এটা থেকে এটাও তত বেগ নিয়ে বের হবে, এটা থেকে এটাও তত বেগ নিয়ে বের হবে। তো ওই গৌণ উৎসগুলো, এগুলোকে বলা হচ্ছে গৌণ উৎস, আর এটা হচ্ছে মূল তরঙ্গ উৎস। গৌণ উৎস থেকে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগ নিয়েই সামনের দিকে অগ্রসর হয়। আর বলা আছে যে কোনো সময় ওই গৌণ তরঙ্গমালাকে স্পর্শ করে, যেমন এই যে দেখো এইটার থেকে একটা তরঙ্গমালা তৈরি হয়েছে, এটা গৌণ উৎস আর এটা গৌণ উৎসের তরঙ্গমালা, এটা গৌণ উৎস আর এটা গৌণ উৎসের তরঙ্গমালা। তাই এই তরঙ্গমালা এটা 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 এরকম করে আরও অসংখ্য এই জিনিসগুলোকে নিয়ে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায়, মানে এদেরকে প্রত্যেককে টাচ করে তুমি যে স্পর্শক তলটা পাবে, এটা হচ্ছে এই লাইনটা, এইটাই হবে ওই নতুন সময়ের তরঙ্গমুখ। তার মানে এটা হচ্ছে পূর্বের তরঙ্গমুখ আর এটা হচ্ছে নতুন সময়ের তরঙ্গমুখ। আবার এটা থেকেও আরও নতুন সময়ের তরঙ্গমুখ, মানে যতই সময় আগাবে ততই আলটিমেটলি নতুন তরঙ্গমুখ তৈরি হতে থাকবে। আর ওই তরঙ্গমুখগুলোর আকার মূল তরঙ্গের থেকে যে তরঙ্গমুখ তৈরি হয় সেই তরঙ্গমুখের আকারের চেয়ে অপেক্ষাকৃত বড়, অর্থাৎ সমতলের দিকে যেতে থাকবে। তো বন্ধুরা, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। পরবর্তী ক্লাসে আমরা আমাদের নবম অধ্যায় অর্থাৎ তরঙ্গ অধ্যায়ে ব্যতিচার নিয়ে একটা আলোচনা করেছিলাম। সেই ভিডিওটাই বলতে গেলে আমি পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারে দিব তোমাদের, কারণ ওই ভিডিওটার কনসেপ্ট ছাড়া আর এই হাইগেন্সের নীতির কনসেপ্ট ছাড়া আমরা এই চ্যাপ্টারে যে পরে অংশ আছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, সেগুলো কিছুই বুঝবো না। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।